আসসালামু আলাইকুম। আমি সোহানী শিফা। আপনারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোহানী শিফা নামে আমার যে ফেসবুক পেজটি আছে সেই পেজ থেকে। আহ, এই মুহূর্তে আমরা একটা অনুষ্ঠান দেখব আহ, আমার এই ফেসবুক পেজ থেকে, যেটা আপনারা এর আগেও দেখেছেন বহুবার। সেটা হচ্ছে 40 মিনিটস উইথ সোহানী শিফা। 40 মিনিট আমি আপনাদের সামনে আসি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কখনো বিনোদন, কখনো সাম্প্রতিক ইস্যু, এগুলো নিয়ে মোটামুটি আমাদের কথাগুলো হয়ে থাকে। ঠিক একইভাবে আমি আজকেও চলে এসেছি। আমার অনুষ্ঠানটি শুরু হবে 9টা থেকে। যেহেতু অনুষ্ঠানটি আমরা হচ্ছে স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে করছি, সেজন্য দেখা যায় যে হয়তো টেকনিক্যাল সমস্যা হতে পারে। তাই আমরা কয়েক মিনিট আগে চলে এসেছি, যেন আমাদের টেকনিক্যাল কোনো জটিলতায় পড়তে না হয়। সেজন্য কয়েক মিনিট আগে এসেছি। আমি একটু আমার এই প্রোগ্রামটিকে আমার ওয়াল থেকে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ওয়ালেও এই অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন। আর আশা করি আপনারা সবাই আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। যারা আমাকে দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে যদি বলতেন আমাকে ঠিকভাবে শুনতে পাওয়া যাচ্ছে কিনা, ঠিক একইভাবে দেখা যাচ্ছে কিনা যদি একটু বলতেন তাহলে আমার জন্য বেশ ভালো হতো। আমাদের ওয়েটিং রুমে দুজন গেস্ট অপেক্ষা করছেন। আমাদের গেস্টদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে ডেকে নিব। আমি শেয়ার করে দিলাম আমার ওয়ালে পোস্টটি। আপনারা চাইলে আমার ওয়াল থেকে শেয়ার করে দিতে পারেন আপনাদের নিজেদের ওয়ালে, আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আমাকে দেখা যাচ্ছে। আজকে আমরা একটা সাম্প্রতিক সময়ের সবচাইতে একটা কি বলবো সবচেয়ে একটা হট টপিক নিয়ে কথা বলতে শুরু করেছি। আজকে আমরা এখানে কথা বলতে বসেছি পর্যটন শিল্প নিয়ে। আসলে পর্যটন শিল্পটার কি অবস্থা বর্তমানে আমাদের দেশে রয়েছে সেটা কিন্তু একটা বড় বিষয়। কারণ আমাদের এই জুন জুলাই মাসটা হচ্ছে বাজেট মৌসুম, যেখানে আমরা সব খাতগুলোতে বিভিন্নভাবে ধীরে ধীরে আমরা হচ্ছে আমাদের সব খাতগুলোতেই আমরা হচ্ছে একটা করে বাজেট বরাদ্দ পাই। তো সব খাতেই বাজেট বরাদ্দ এসেছে, কিন্তু সব খাতের মতো পর্যটন খাতেও বাজেট বরাদ্দ এসেছে। কিন্তু এই বরাদ্দটা কি আসলে সময় উপযোগী কি না, সেটা নিয়ে কিন্তু আমাদের এখনো সংশয় রয়ে গেছে। আর সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আজকে দুজন গেস্ট আছেন। আমি আমার গেস্ট যারা দুজন আছেন তাদেরকে ইনভাইট করে নিচ্ছি আমার অনুষ্ঠানে। আমি প্রথমেই যাকে ইনভাইট করব তিনি হচ্ছেন, একটু বলে নেই, ইনভাইট করার আগে একটু বলে নেই, তিনি হচ্ছেন একাধারে একজন মোটিভেশনাল স্পিকার, আরেক দিক থেকে তিনি একজন কলামিস্ট। তার আরো একটা পরিচয় আছে, সেই পরিচয়টা আসলে সবকিছু ছাড়িয়ে, তিনি একজন পর্যটন বিশেষজ্ঞ। তবে যে পরিচয়টা একদম সবকিছু ছাড়িয়ে, সেটি হচ্ছেন তিনি একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সন্তোষ কুমার দেব। আমি স্যারকে ইনভাইট করে নিয়ে রেডি। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সোহানি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমাদের আজকে অনুষ্ঠানে আরো একজন গেস্ট রয়েছেন, আমি তাকেও ইনভাইট করে নিচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আরো একজন গেস্ট রয়েছেন। আসলে তার সম্পর্কে অনেক কিছু বলার আছে, এত কিছু বলার আছে যে যদি এখন আমি বলতে শুরু করি তাহলে শেষই হবে না। বাকিটা আমি অনুষ্ঠানের মাঝে মাঝে বলে দিব। সেজন্য খুব সংক্ষেপে আমি যদি স্যারের পরিচয়টা দিতে যাই তাহলে সেটা বলতে হয়, তিনি হচ্ছেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। একাধারে তিনি লেখকও। তিনি লিখেছেন অসংখ্য বই। বইগুলোর নাম এবং পরিচয় আপনাদেরকে বলে দিব। শুধুমাত্র যে সেটা আমাদের শিক্ষা বোর্ড হচ্ছে এইচএসসি শিক্ষা বোর্ডে তার বই অনুমোদিত হয়েছে তা না, দেশের স্নাতকোত্তর স্নাতককেও তার বই পড়ানো হচ্ছে, ঠিক একইভাবে সেই বইগুলো বিদেশেও যাওয়ার প্রসেসিং এ রয়েছে। তো স্যারের সাথে আমার মনে হয় স্যারের সাথে এই সময়টা আমাদের খুব ভালো কাটবে। আমাদের আজকে শোতে ডেকে নিচ্ছি মোখলেসুর রহমান স্যারকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি ভালো।
আসলে স্যার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, কিন্তু তার আগে 2-3টা কথা আমি একটু বলে নিতে চাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে আমাদের বাজেট এবং পর্যটন শিল্প। আমাদের বাজেটে তো অনেক বরাদ্দই থাকে, প্রত্যেকটা জায়গাতেই বরাদ্দ থাকে, প্রতিরক্ষা, তারপর জনপ্রশাসন থেকে শুরু করে সব খাতে আমাদের বরাদ্দ থাকে। ঠিক একইভাবে পর্যটনেও একটা বরাদ্দ আমাদের থাকে। কিন্তু একটা অভিযোগ আছে, এটা সবাই বলে থাকে, যে পর্যটনের জন্য যে শতভাগ টাকা বরাদ্দ হয় তার 5 ভাগ বা তার থেকে কম মূলত পর্যটন খাতে ব্যয় হয়, আর বাকিটা বিমানের দেখাশোনা করতেই চলে যায়। যে বিমান স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা লস প্রজেক্ট গভর্নমেন্টের, এখনো তারা হচ্ছে সেই পরিমাণ হচ্ছে সন্তোষজনক কোনো ফলাফল সরকারকে দিতে পারেনি, সেখানে বাকিটা চলে যায়। আসলে এই কথাটা কি সত্য? আমি একটু মোখলিসুর রহমান স্যারের কাছে এই কথাটার প্রসঙ্গে একটু জিজ্ঞেস করবো, এই কথাটা কি সত্য? আমি এখানে বিষয়টি একটু আলোচনা করতে চাই, একটু বলতে চাই পরিষ্কার করে। এই বছর আমাদের যে বাজেট হয়েছে, এই বাজেটের পরিমাণ হলো 3,634 কোটি টাকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য এই বাজেট। এই বাজেটটা কিন্তু অর্থ মন্ত্রণালয় তাদেরকে দেয় নাই। এই বাজেটটা ওনারা নিজেরাই প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন, যেটা পরবর্তীতে 5,68,000 কোটি টাকার বাজেটে যুক্ত হয়েছে। প্রশ্নটি হলো, আমরা এটিকে কেন্দ্র করে কয়েকদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম। এই বাজেট সংক্রান্ত বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, তিনি একটি কমেন্ট করে গেছেন আমাদের এই অনুষ্ঠানে, যেটাকে কেন্দ্র করে পত্রিকাতে নিউজও হয়েছে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে এই বাজেটে পর্যটনকে অবহেলা করা হয়েছে, এই শব্দগুলো তিনি উচ্চারণ করেছেন। প্রশ্ন হলো, একজন এমপি, ওই সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, তিনি এরকম একটি কথা কেন বললেন? এটার একটি ব্যাখ্যা দিতে চাই। ব্যাখ্যাটি হলো, ওনারা বাজেটটা যেভাবে করেন, সেই বাজেটটা হলো গত বছর ওনারা যে পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন তার সাথে 15% যোগ করে ওনারা একটা বাজেট করেন। এই বাজেট দিয়ে কি কাজ হবে, এর কাজের কোনো পরিকল্পনা ওনাদের নাই। পরিকল্পনাটা হলো টাকার। এবং অসুবিধাটা হলো, যেহেতু কাজের পরিকল্পনা থাকে না, সেহেতু তাদের দক্ষতা বিনির্মাণেরও কোনো পরিকল্পনা থাকে না। ফলে ওনাদের অদক্ষতা জনিত কারণে এই বাজেট তারা পরবর্তীতে আর ব্যয় করতে পারে না, কারণ তাদের কাজের পরিকল্পনা নাই। সেই কারণের জন্য এই বাজেট বাস্তবায়নের কোনো বিষয় থাকে না। এই যে 3,634 কোটি টাকা বরাদ্দ, এর 80 ভাগ বিমানের জন্য। তাহলে ট্যুরিজমের জন্য এই বাজেট হলো মোটামুটি ভাবে 700 কোটি টাকা। এই 700 কোটি টাকার মধ্যে ওনাদের বেতন, বোনাস, অন্যান্য কিছু মিলেই হয়তো 700 কোটি টাকা খরচ হবে। তাহলে বাস্তবে এত বড় ট্যুরিজম খাত, যে খাত থেকে গত 2019 সালে 77,300 কোটি টাকা আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করেছি, এত বড় একটি খাতের জন্য, যেখানে 40 লক্ষ শ্রমিক কর্মচারী নিয়োজিত, এত বড় একটি খাতের জন্য হয়তো সর্বসাকুল্যে ওনারা ব্যয় করবেন মাত্র 25 কোটি টাকা। এটা যদি বাজেটের চেহারা চিত্র হয়, এবং তার জন্য ওনারা এই টাকাটা কোথায় ব্যয় করবেন, এর জন্য সুনির্দিষ্ট তারা খাতগুলি এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেন নাই। তার কারণ আমরা এর মধ্যে জানতে পেরেছি যে পর্যটন মন্ত্রণালয় জানেই না যে বাংলাদেশে ট্যুরিজমের কতগুলি উপখাত আছে, আর এই উপখাতের আন্ডারে কত ধরনের কাজ হয়। এই হলো আমাদের বাজেটের চিত্র। তো ফলে বিমানে স্যার টাকা আমি বেশি একটু খরচ এই হলো না কম প্রসঙ্গে খরচ হলো, স্যার একটু আমি বলে একটু নিন। এই প্রসঙ্গে বাজেট একটু বাজেটে হ্যাঁ, বেশি খরচ হলো না কম খরচ হলো, এটা বিবেচ্য না। বিবেচ্য বিষয় হলো যে ট্যুরিজমের জন্য কতটুকু টাকা রাখা হলো এবং কোন উন্নয়ন খাতের জন্য কতটুকু টাকা রাখা হলো, এটা হলো বিবেচনার বিষয়। জি স্যার আমি একটু এই প্রসঙ্গে আমি একটু সন্তোষ কুমার দেব স্যারের কাছে জানতে চাবো যে আন্তর্জাতিক যে বাজেটগুলো হয় বিশ্বের উন্নত দেশগুলোতে, বা আমাদের মতো যারা আছে স্বল্পোন্নত দেশ যারা আছে, আমরা তো উন্নয়নশীল দেশ, আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশে যারা আছে, এই বাজেটে কি আসলে এই টাইপেরই বাজেট হয়? তারা কি সম্পূর্ণ বাজেটটা শুধুমাত্র হচ্ছে তারা বিমান বা তাদের যে হচ্ছে যোগাযোগ তাকেই দিয়ে থাকে, নাকি স্যার অন্যান্য ক্ষেত্রগুলোকেও তারা একটু প্রাধান্য দেয়?
ধন্যবাদ সোহানি। আমি যদি আমার পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, আমরা জানি ভারতের পর্যটনটি বেশ কয়েকটি ভাগে এটি বিভক্ত আছে। এটি ট্যুরিজম একটি মিনিস্ট্রি রয়েছে, তার সাথে কালচারাল মিনিস্ট্রি রয়েছে। এই দুটি জায়গা থেকে কিন্তু ভারতের এই পর্যটনটিকে দেখা হয়। তো আমরা দেখেছি 2020-21 যে অর্থ বছর রয়েছে, সেই জায়গাটিতে ভারত কিন্তু হচ্ছে আপনার পর্যটন খাতকে এই করোনা ভাইরাসের সময় এই খাতটিকে বুস্টিং করার জন্য 2,500 কোটি রুপি কিন্তু দিয়েছে, যে যাতে এটি প্রচারণা হয় এবং এই জায়গাটি যাতে রিভাইভ করে যায়। ঠিক তার পাশাপাশি আমরা দেখেছি প্রায় 3,500 কোটি রুপি কিন্তু তারা বরাদ্দ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য, যেই সংস্কৃতি মন্ত্রণালয়ে ভারতের আর্কিওলজিক্যাল যে সাইটগুলো আছে সেই সাইটগুলোকে দেখাশোনা করে। আমরা যদি ঠিক তার পার্শ্ববর্তী একটি দেশ নেপালের কথা বলি, নেপালের যে জিডিপি কন্ট্রিবিউশন আমরা যদি দেখি, তার প্রায় 9% আসে হচ্ছে যে এই পর্যটন থেকে। তবে তাদের এখানে আমরা দেখেছি 2018-19-এর একটি পরিসংখ্যান থেকে আমরা 19-20-এর একটি পরিসংখ্যানে আমরা দেখতে পেয়েছি যে তাদের মোট বাজেট হয়েছিল 1.53 ট্রিলিয়ন রুপি, কিন্তু সেই জায়গাটি থেকে তারা 2.68 বিলিয়ন রুপি কিন্তু তারা বরাদ্দ করেছিল পর্যটনের জন্য। সেই নেপালেও কিন্তু পর্যটনের উপর বেশ গুরুত্ব একটি আরোপ করা হয়েছে। একটু আগে যে মুখলেসুর রহমান সাহেব চমৎকার একটি কথা বলছিলেন যে বাংলাদেশের যদি বাজেটের কথা বলি, সে বাজেটে আমরা দেখেছি এবছর 3,668 কোটি টাকার একটি বাজেট পর্যটনের জন্য বরাদ্দ করা হয়েছে, যেখানে বাংলাদেশের 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বড় একটি বাজেট। সে বাজেটে মুষ্টিমেয় অংশটি কিন্তু চলে যায় যে আপনার বিমান চলাচল এবং রক্ষণাবেক্ষণ, যেখানে আমরা দেখি যে এয়ারপোর্ট নির্মাণ, বিমান ক্রয়, এই পারপাসে ম্যাক্সিমাম টাকাটি ব্যয় হয়ে থাকে। ঠিক তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি যে এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তাদের বেশ কিছু প্রজেক্ট আছে, তারা যে আর্কিওলজিক্যাল সাইটগুলো আছে বাংলাদেশের, তাছাড়া অন্যান্য যে প্রজেক্টগুলো ইতিমধ্যে সৈয়দপুর অন্যান্য জায়গায় পরিচালিত রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য তারা প্রায় 600 কোটি টাকা, মাত্র 600 কোটি টাকা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জন্য বরাদ্দ। আমরা যেটুকু হচ্ছে যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, সেখানে একটি বড় বরাদ্দের প্রয়োজন ছিল, কারণ এই বাংলাদেশের পর্যটনটিকে এখন যে পুনরায় ব্র্যান্ডিং এর একটি প্রয়োজন রয়েছে। আমরা যদি ইতালি এবং আমরা ফ্রান্সের কথা বলি, সেখানে দেখেছি চমৎকার একটি ব্র্যান্ডিং এর মধ্য দিয়ে সমগ্র বিশ্বের ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের কিন্তু আকৃষ্ট করতে পেরেছে। আমরা জানি যে বাংলাদেশের এই ট্যুরিজম বোর্ড বিটিবি, তাদের মাত্র বরাদ্দ 200 থেকে 250 কোটি টাকা, যার মুষ্টিমে অংশ চলে যায় হচ্ছে বেতন এগুলো পরিশোধ করতেই বা এগুলো দেওয়ার ক্ষেত্রে, কিন্তু প্রচারণা এবং সেটি রিসার্চ এবং সেই জায়গাটিতে পুনরায় ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং, ডেস্টিনেশন ওয়াইজ যে কাস্টমার অথবা যে গেস্ট আছে, টুরিস্ট আছে, তাদের এক্সপেকটেশনটুকু খুঁজে বের করার যে জায়গাটুকু, সেইখানে তেমন কোনো কাজ বা বরাদ্দ কিন্তু নেই। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি সময় এসেছে যে বাংলাদেশ ট্যুরিজমের জন্য আলাদা একটি বরাদ্দ করার জন্য। সেখানে বাংলাদেশ বিমান চলাচলের ক্ষেত্রে একটি আলাদা বরাদ্দ হতে পারে, ট্যুরিজমকে দেখার জন্য একটি আলাদা বরাদ্দ প্রয়োজন, কারণ এই পর্যটন বাংলাদেশের অর্থনীতিতে 4.4% জিডিপি কন্ট্রিবিউশন রয়েছে। তার সাথে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ পাবে প্রায় 40 লক্ষ মানুষ। একটু আগে মুখলেসুর রহমান সাহেব যেটি বললেন যে প্রত্যক্ষ পরোক্ষভাবে 40 লক্ষ মানুষ কিন্তু এই শিল্পের সাথে সম্পৃক্ত। এখানে একটা বড় জনগোষ্ঠীর মানুষ যখন কাজ করছে, সেই জায়গাটির সাথে ট্যুর অপারেটর, আমরা যদি বলি ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড এবং অন্যান্য যে স্টেক হোল্ডার গুলো কাজ করছে, তাদেরকেও বাঁচানো কিন্তু প্রয়োজন। আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি যে তারা এই পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত যে স্টেক হোল্ডার গুলো রয়েছেন, তাদের জন্য প্রণোদনা প্যাকেজ রয়েছে। তবে বাংলাদেশি যেটি এসএমইর আন্ডারে সেই প্রণোদনা প্যাকেজটি রয়েছে, যে তাদের সফট লোন এবং লো ইন্টারেস্ট রেটে যে লোনের ব্যবস্থা করা হয়েছে, সেটি এসএমইর আন্ডারে না নিয়ে যদি পর্যটনকে আলাদাভাবে দেওয়া হতো, আমার কাছে মনে হয় যে এটি আরো বেশি ফ্রুটফুল হতো। আচ্ছা স্যার, আমি এখন একটু মুখলেসুর রহমান স্যারের কাছে যেতে চাচ্ছি। আমি স্যারকে যেটা জিজ্ঞেস করব যে আমাদের এই যে যারা স্টেক হোল্ডার্স যারা আছে বর্তমানে এই ট্যুরিজম সেক্টরের সাথে যারা জড়িত আছে, আর তাদের বর্তমান অবস্থা কি? কারণ তাদের মধ্যে কিছু মানুষ যারা পার্মানেন্ট চাকরি করে,
কিছু মানুষ আছে যারা হচ্ছে ডে বেসিসে চাকরি করে, এই যেমন ধরেন ওয়ার্ড বয়, সে নিশ্চয়ই মাসিক বেতন পায় না। যে টুরিস্ট পুলিশ তো টুরিস্ট পুলিশের মতো কাজ করে, এর বাইরেও কিছু কাজ আছে যারা হচ্ছে সাধারণ কিছু মানুষ করে থাকে। তো সেই সেক্টরটাও কিন্তু স্যার এই ট্যুরিজমের পাশেই যায়, এর সাথেই যায়। তো স্যার এই যে সেক্টরগুলো, এই যে স্টেক হোল্ডার্স গুলো যারা ট্যুরিজমের সাথে জড়িত, তাদের জন্য আসলে বর্তমানে এই 2 মাস কি চলছে স্যার? আহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন এবং এর উত্তরও অত্যন্ত নিদারুণ। হোটেল থেকে শুরু করে সমস্ত ধরনের ক্রিয়া কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে মালিক পক্ষই বাঁচতে পারছে না, এবং শ্রমিক কর্মচারীদের অবস্থা কি হতে পারে এটা আমরা খুব সহজেই ধারণা করতে পারি। নানান রকম ভাবে আমাদের সাথে যাদের যোগাযোগ আছে, এই যোগাযোগের প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি বা যে পরিমাণ এস্টিমেট করা সম্ভব হয়েছে, তাতে করে এই 40 লক্ষ মানুষের মধ্যে ইতোমধ্যেই 6 লক্ষেরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এবং তাদের বাঁচার কোনো প্রকার কোনো ব্যবস্থা নাই। রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সমর্থন দেবার জন্য কোনো আয়োজন, কোনো ব্যবস্থা করা হয়নি। এটিকে কেন্দ্র করে আগামী 24 তারিখে সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পর্যটন শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন নামে একটি ফেডারেশন তৈরি হয়েছে, এবং তারা সেখানে মানববন্ধনের মাধ্যমে তাদের অবস্থানটি বোঝাবার এবং তাদের প্রাণ বাঁচাবার জন্য রাষ্ট্রের কাছে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং আবেদন জানাবেন। এই চিত্রটির কথা বললাম এই জন্য যে মানুষের যখন বাঁচার পথ থাকে না, তখন মানুষ রাস্তায় নেমে আসে। তো বাংলাদেশের অন্য কোনো শ্রমিকরা কিন্তু রাস্তায় নামছে না। আমি যদি গার্মেন্টস শ্রমিকদের কথা বলি বা অন্য জায়গার শ্রমিকদের কথা বলি, তাহলে তারা রাস্তায় নামছে না। তাহলে আমার পর্যটনের শ্রমিকরা, কর্মচারীরা রাস্তায় কেন নামছে এই কারণের জন্য যে রাষ্ট্রের পক্ষ থেকে আমি শুধু বাজেট না, অন্য কোনোভাবেই এদেরকে আইডেন্টিফাই করা হয় নাই, এদের গুরুত্ব বিবেচনা করা হয় নাই। আমি যদি কম্পেয়ার করি, একটা ছোট্ট কম্পারিজন যদি করি, তাহলে গার্মেন্টসে 40 লক্ষ শ্রমিক কর্মরত, আমার ট্যুরিজমেও 40 লক্ষ শ্রমিক কর্মরত। তাহলে আমার গার্মেন্টসকে যেভাবে রক্ষা করা হলো বা রক্ষা করা হচ্ছে শ্রমিকদেরকে, আমরা বলতে চাই এই উদ্যোগটি প্রশংসনীয়। কিন্তু পর্যটনের শ্রমিক কর্মচারীদেরকে এই বিষয়টার দিকে কেন নজর দেওয়া হলো না বা হচ্ছে না? কারণ এরাও আমাদের সন্তান, আমাদের ভাই। এটি শুধু প্রণোদনা না, মানুষকে আমি বলি যে এটি শুধু প্রণোদনা বলে এবার যে বিষয়টিকে ঘোষণা করা হয়েছে সেটি মূলত ঋণ। এদেরকে প্রত্যক্ষভাবে অর্থ এবং খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আমরা বারে বারে যে কথাটি বলছি, আমার এই শ্রমিক কর্মচারী যারা আছে, ট্যুরিজম সেক্টরে যারা কাজ করে, এরা দক্ষ শ্রমিক। এরা যাদের পুঁথিগত বিদ্যা কম, তাদেরও কিন্তু এক ধরনের সফট স্কিল থাকতে হয়, কারণ এই সফট স্কিলটা যদি না থাকে তাহলে তারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে না। তো এদের যে দক্ষতা, এই দক্ষ শ্রমিকদেরকে আমরা যদি হারিয়ে ফেলি, তাহলে কোভিডোত্তর অবস্থায় আমরা যখন শিল্প চালু করতে যাব, তখন আমরা কিন্তু দক্ষ শ্রমিক পাবো না, এবং পুনরায় শ্রমিক দক্ষ করে আবার এদেরকে নিয়ে চালু করতে এই ইন্ডাস্ট্রিকে আরো হয়তো 2-4 বছর পিছনে পড়ে যেতে হবে। ফলে আমরা বারে বারে যে কথাটা বলছি যে তাদেরকে যে কোনো মূল্যে, তাদেরকে অর্থ দিয়ে, খাবার দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। এরা যেন এই খাত, এই শিল্প ছেড়ে যেন না দেয়। ছেড়ে দিলে আমরা কিন্তু আরেকটি সংকটের মধ্যে পড়বো। আমি একটু সন্তোষ কুমার স্যারের কাছে একটা ছোট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে স্যার, বিষয়টা হচ্ছে ট্যুরিজম আমাদের দেশের একটা ভাগ আছে, একটা বিদেশের ভাগ আছে। যখন বিদেশি ট্যুরিস্টরা আসে তখন বিদেশের ভাগ, আর আমরা দেশে অভ্যন্তরীণ যে ঘোরাঘুরি করি, অভ্যন্তরীণ যে বিভিন্ন জায়গায় যাই, এটাও কিন্তু স্যার ট্যুরিজমের একটা পার্ট। তো কথা হচ্ছে, যদি প্রণোদনা প্যাকেজ ঘোষণাও করা হতো, যেহেতু এটা একটা ঋণ, এটা কি ট্যুরিজম খাত উঠাতে পারতো? কারণ আমার যতটুকু মনে হয় যে সামনের 2 বছরে ট্যুরিজম খাতের ঘুরে দাঁড়াতে বেগ পেতে হবে, কারণ পুরো বিশ্বই এখন হচ্ছে তোলপাড়ে কোভিড-19 নিয়ে। আর মানুষের কাছে আর্থিক সচ্ছলতা না আসলে মানুষ ঘুরতেও যাবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। কারণ পেটের দায় যতদিন পর্যন্ত আছে সেটা না সামলে মানুষ বাইরে ঘুরতে যাবে না। তো এরকম পরিস্থিতিতে যদি ট্যুরিজম সেক্টর প্রণোদনাও পায়, সেটা আসলে
কি উপায়ে তারা হচ্ছে এটা শোধ করতে পারবে, বা সেটা আদৌ 2 থেকে 5 বছরে পারবেও কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমরা যদি বাংলাদেশের কথা বলি, আমরা বিগত সময়ের পরিসংখ্যান থেকে দেখতে পেরেছি 2012 এবং 13 সালে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা ছিল মাত্র 25 লক্ষ। আমরা 19 থেকে 20 যে ডব্লিউটিটিসি রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা কিন্তু পৌঁছে গিয়েছে নিয়ার অ্যাবাউট 1 কোটি। তো সেই জায়গাটি থেকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা পর্যটন আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকাটি রাখছে সেটি হলো আমাদের ডোমেস্টিক ট্যুরিস্ট। আমরা যে পর্যটন থেকে যে জিডিপি কন্ট্রিবিউশন 4.4%, সেই জায়গাটিতে 90% কন্ট্রিবিউশন আসে ডোমেস্টিক ট্যুরিস্ট থেকে। তো বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিস্টের যে সংখ্যাটি আছে, কোভিড-19 এর প্রভাবের ফলে সমগ্র বিশ্বে কিন্তু একটি নেগেটিভ প্রভাব পড়েছে। আমরা যদি সমগ্র বিশ্বের কথা চিন্তা করি, সমগ্র বিশ্বে 156 কোটি পর্যটক রয়েছে, এবং আমরা সামগ্রিকভাবে যদি চিন্তা করি প্রতি 7 জনে একজন হচ্ছে পর্যটক। এবং আমরা যেটুকু দেখতে পেয়েছি বিশ্ব অর্থনীতিতে পর্যটনের অবদান কিন্তু হচ্ছে 10.3%, যে গ্লোবাল জিডিপি কন্ট্রিবিউশন। আমরা সেই জায়গাটি থেকে প্রতি 10 জনে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু হচ্ছে এই পর্যটন শিল্পে। এবং আমরা যদি সামগ্রিকভাবে আরো একটি জিনিস চিন্তা করি, পৃথিবীতে প্রতি 7 জনে একজন হলো পর্যটক। তাহলে আমরা ধারণা করেছিলাম যে ডব্লিউটিটিসি এবং ইউএনডব্লিউটিও তারা ধারণা করেছিল এই 2020-তে পর্যটকের সংখ্যা 3.5% বৃদ্ধি পাবে, যেটি 2019 সালের তুলনায়। কিন্তু কোভিড-19 এর প্রভাবের ফলে যেটুকু এখন ধারণা করা যাচ্ছে, এই 2020-তে সমগ্র বিশ্বে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সংখ্যা 58 থেকে 70% কিন্তু কমে যেতে পারে। এবং সেটি স্যার, নির্ভর আমি করছে। একটা পরিসংখ্যানে দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, বিগত বছরের থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরো 2.5 থেকে 3% হচ্ছে আপনার ট্যুরিস্টের সংখ্যা বেড়েছিল এই এই বছরের শুরুর দিকে। কিন্তু তারপরে ফেব্রুয়ারির পর থেকে যখন কোভিড সংক্রমণ শুরু হলো, তখন এটা এতটাই পড়ে এসছে যে পরবর্তীতে বিভিন্ন দেশগুলো লকডাউনও করে দিয়েছে, যার জন্য দেখা গেছে যে অভ্যন্তরীণ এবং হচ্ছে বাইরের যে কাজগুলো, এগুলো অনেকটা ক্ষেত্রে বন্ধ আছে। ঠিক, আপনি ঠিকই বলেছেন যে খুব আশার একটি কথা ছিল, যেটি প্রত্যাশা করা হয়েছিল 3.5% ওভারঅল 2020-তে বাড়বে, কিন্তু প্রথম দিকে কিন্তু 2.5% বেড়ে গিয়েছিল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চ থেকে যখন সেই কোভিড-19 এর প্রভাবটি সমগ্র বিশ্বে আস্তে আস্তে প্রভাব বিস্তার করে, তাতে করেই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ তাদের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরিপ্রেক্ষিতে ইউএনডব্লিউটিও রিপোর্ট অনুযায়ী আমরা যেটুকু দেখতে পাচ্ছি, 22শে এপ্রিল সমগ্র বিশ্বের 96% ট্যুরিজম ডেস্টিনেশনকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। 7ই মে যেটি করা হয়েছিল, 100% ট্যুরিজম ডেস্টিনেশনকে গ্লোবালি বন্ধ করে দেওয়া হয়েছিল, রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কিছু দেশে যেহেতু কোভিড-19 এর প্রভাবটি একটু কমেছে, সেখানে আস্তে আস্তে তারা লকডাউন খুলে পর্যটন কেন্দ্রগুলো শুধু ডোমেস্টিক ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য এখনো কোনো সুযোগ তৈরি হয়নি। ইভেন আমরা যদি বলি ইন্টারন্যাশনাল কিছু ফ্লাইট ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, তবে সেখানে 70% শুধু টিকিট বিক্রি হচ্ছে, 30% টিকিট বিক্রি হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে যেন এই এভিয়েশনেও বা বিমানেও যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা হয়। তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটি করেছিলেন, আজকে যদি বাংলাদেশের আমরা যে স্টেক হোল্ডার গুলো বলছি, যে ট্যুর অপারেটর অথবা ট্রাভেল এজেন্সি যারা বিজনেস করছে, তাদের যে যদি কম ইন্টারেস্ট রেটে লোন দেওয়া হলেও সেটি পরিশোধ করতে পারবে কিনা, পরিশোধের জন্য আমি মনে করি তাদের যে ইনস্টলমেন্টের টাইম আছে সেটি 2 বছর না দিয়ে যদি আগামী 5 বছর করে ইনস্টলমেন্টের পরিমাণটি ছোট করে দেওয়া হয়, তাহলে এই পর্যটন শিল্পের জন্য ভালো হবে। বেঁচে যাবে পর্যটন সংশ্লিষ্ট যে মানুষগুলো আছে, যারা এই পর্যটনের উপর নির্ভর করে নিজে চলছে, পরিবার চলছে, অর্থনীতিতে একটি অনন্য অবদান রাখছে। আমার কাছে মনে হয় যে সরকারের উচিত এই সেক্টরটির দিকে আরো বেশি মনোযোগ দেওয়া, বরাদ্দের পরিমাণ আরো বেশি বাড়ানো, এবং যে সফট লোনটি আছে সেটি ইনস্টলমেন্ট দীর্ঘমেয়াদী করা।
তাহলে মনে হয় এরকম যদি পরিস্থিতি হয় তাহলে হয়তো অনেকখানি বেঁচেই যেত আমাদের পর্যটন শিল্প। তবে ভবিষ্যৎ আসলে বলাটা এই মুহূর্তে কঠিন, কারণ হচ্ছে সামনের এই 2 বছর আসলে কিভাবে চলবে এটা একটা বড় একটা হচ্ছে চিন্তার বিষয় আমাদের পর্যটন শিল্পের জন্য। আচ্ছা স্যার, একটা 6 দফা প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞেস করবো মোখলেসুর রহমান স্যারকে। একটা 6 দফা প্রসঙ্গ উঠে এসেছে এই ট্যুরিজম সেক্টরকে ঘিরে, স্যার যদি আপনি একটুখানি বিষয়টা ব্যাখ্যা করতেন। হ্যাঁ, আমরা 6 দফা নিয়ে কাজ করছি এবং 6 দফা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। আমরা আনন্দের সাথে বলতে চাই যে এই 6 দফা বাস্তবায়নের যে পথে আমরা চলছি, এতে করে বেশ দফার কিছু কিছু বিষয় আহ, আদায়ের পথেও আমাদের আছে। আমি একটু দফাগুলি বলি, 6টি দফার মধ্যে কি আছে। আমরা বলেছি এটাকে একটি আন্দোলন হিসাবে, এবং আমরা বলেছি এটি ছন্দ মিলিয়ে 6 দফা আন্দোলন, জীবন জুড়ে পর্যটন। আমাদের 6 দফাগুলি শুধু আমি বলি, এর ভেতরে অনেক বিস্তারিত কথা আমাদের আছে। প্রথম দফা, দফা 1, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন বিস্তারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে হবে। দফা 2, যুবা নারী পুরুষকে প্রত্যক্ষভাবে পর্যটনের সাথে যুক্ত করতে হবে। দফা 3, দেশে একটি কার্যকর ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। দফা 4, পর্যটনে বিনিয়োগ, কর্মসংস্থান ও আয় বৃদ্ধির জাতীয় নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। দফা 5, পর্যটন রপ্তানির জন্য উৎস দেশের অনুসন্ধান এবং সেসব দেশে রপ্তানি নিশ্চিত করতে হবে। এবং দফা 6, বাংলাদেশকে একটি পর্যটন বান্ধব রাষ্ট্রে পরিণত করতে হবে। এই 6 দফা বাস্তবায়ন যদি করতে পারা যায়, এই 6 দফার ভেতর অনেকগুলি ছোট ছোট দফা আছে, তাতে করে আমরা পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের পর্যটনের একটি গুণগত পরিবর্তন হবে এবং পর্যটনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার একটি নতুন ট্রান্সফরমেশন সৃষ্টি হবে। অর্থনীতির যে গতিপথ, এই গতিপথের ক্ষেত্রে পর্যটন একটি প্রত্যক্ষ এবং নতুন ভূমিকা রাখতে সক্ষম হবে। মানুষের কর্মসংস্থান, দেশি বিদেশি বিনিয়োগ, এমনকি সবশেষে পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অশান্তি, অপ্রিয়তা দূর হবে এবং সমাজে শান্তি ফিরে আসবে। তো আমরা এই উদ্দেশ্যকে নিয়েই 6 দফা প্রণয়ন করেছি এবং এই 6 দফার সাথে অন্ততপক্ষে 17টা মন্ত্রণালয় জড়িত। আমরা এই মন্ত্রণালয়গুলির সাথে, এরই মধ্যে অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছে সেসব দফা বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং তারা সেসব বিষয়গুলিকে কেন্দ্র করে তারা কাজও করছেন। এর মধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসেছি, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসেছি, শিল্প মন্ত্রণালয়ের সাথে বসেছি, আমরা ট্যুরিজম বোর্ডের সাথে বসেছি, আমরা সমবায় অধিদপ্তরের সাথে বসেছি, আমরা নানান দপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয়গুলির সাথে বসেছি এবং পর্যটনকে কেন্দ্র করে তাদের অংশের যে কাজগুলি, সেই কাজগুলি আমরা তাদেরকে ধরিয়ে দেবার চেষ্টা করেছি এবং এটা ধরে দিলে তারা কিভাবে কাজ করবেন এবং তাতে করে কি বেনিফিট পাবো সেসব বিষয়গুলি আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে এই মন্ত্রণালয়গুলি ইতিপূর্বে বুঝতোই না যে পর্যটনের সাথে তাদের এত সব দায়িত্বগুলি আছে, এটা তারা বুঝতে পেরেছেন এবং সে মোতাবেক তারা কাজও করছেন। এটি একটি অত্যন্ত আনন্দের বিষয়। আমি একটি ছোট্ট তথ্য দিতে চাই। ট্যুরিজমকে বাংলাদেশ ব্যাংক এসএমই হিসেবে ঘোষণা করেছে আমাদের এক পত্রের প্রেক্ষিতে 2009 সালে, কিন্তু তার উপখাত এবং কোন জায়গাতে ব্যাংকগুলি লোন দেবে এটিকে আইডেন্টিফাই না করার জন্য এখনো কোনো ব্যাংক ট্যুরিজম খাতে লোন দিতে পারছে না। এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে যখন গত কয়েকদিন আগে একটি বৈঠক হলো, তখন তিনি আমাদেরকে জানালেন যে এটি আপনারা চিহ্নিত করে দেন। তো আমরা এরই মধ্যেই পর্যটন খাতকে কেন্দ্র করে 10টি উপখাত চিহ্নিত করেছি এবং 10টি উপখাতের অধীনে 125টিরও বেশি কর্মকাণ্ডকে চিহ্নিত করে দিয়েছি, যেগুলিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক দ্রুত একটি গাইডলাইন প্রণয়ন করবেন এবং এই গাইডলাইনটা যখন প্রত্যেকটা ব্যাংকে যাবে, তখন প্রত্যেকটা ব্যাংক ওই খাতগুলিতে, মানে ওই ক্ষেত্রগুলিতে ঋণ দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতে পারবেন এবং তারা বুঝবেন যে এটা পর্যটনের আওতার মধ্যে আছে। তো এই যে কতগুলি কাজ করে দেওয়া, এগুলি হলো আমাদের পর্যটনের 6 দফার প্রধান প্রতিপাদ্য বিষয়।
আচ্ছা স্যার, আপনার কাছে যদি আমি একটু সন্তোষ কুমার স্যারের কাছে একটু জিজ্ঞেস করবো যে ইন্টারন্যাশনালি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও নিশ্চয়ই প্রণোদনার একটা ব্যবস্থা আছে, প্রণোদনা না, ঋণের একটা ব্যবস্থা আছে পর্যটন খাতের জন্য। তাদের এই ঋণের সিস্টেমটা কি? ধন্যবাদ। আমরা যেটুকু দেখেছি পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও এই পর্যটনকে রিভাইভ করার জন্য এবং করোনার সময় পর্যটন যাতে টিকে থাকে, তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা এর সাথে জড়িত তাদেরকে টিকিয়ে রাখার জন্য কিন্তু বড় অঙ্কের একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এবং মূলত যে প্রণোদনা প্যাকেজটি হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে তারা একটা লিস্ট করেছে, সে লিস্টের মধ্যে যে সংশ্লিষ্ট কোম্পানিগুলো অ্যানলিস্টেড আছে তাদের কোম্পানির মেজারমেন্ট অনুযায়ী এবং তাদের ক্যাপিটাল অনুযায়ী একটি নির্ধারিত অঙ্কের হচ্ছে যে লোন দেওয়া হবে, এবং সেটি ডেফিনেটলি লো ইন্টারেস্ট রেটে দিচ্ছে। এবং বাংলাদেশ থেকে যে কাজটি করার সিদ্ধান্ত হয়েছে যে এটি ইনস্টলমেন্ট বেসিস, তারাও সেই ইনস্টলমেন্ট বেসিসেই গিয়েছে। তবে সেই জায়গাটি থেকে তারা নির্ধারণ করছে যে কোম্পানিগুলো অনেক ছোট, যাদের ক্যাপিটালের পরিমাণ অনেক কম, তাদের ইনস্টলমেন্টটি একটি বড় আকারের, অনেক বেশি সময়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এবং আমরা যেটুকু দেখেছি যে পার্শ্ববর্তী দেশ নেপালেও কিন্তু তারা এই ধরনের স্টিমুলাস প্যাকেজের দিকে গিয়েছে। আমরা যদি থাইল্যান্ডের কথা বলি, মালদ্বীপের কথা বলি, আমরা জানি যে মালদ্বীপ বেসিক্যালি তাদের অর্থনীতির অন্যতম একটি অংশ আসে এই পর্যটন থেকে। ইভেন আমরা যদি থাইল্যান্ডের কথা বলি, থাইল্যান্ডও আমরা দেখেছি যে তাদের অর্থনীতির অন্যতম একটি উৎস হচ্ছে এই পর্যটন শিল্প। আজকে তারা পর্যটনের উপর এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে একটু আগে মুখলেসুর রহমান সাহেব বললেন যে এটার যে সেক্টর, সাবসেক্টর, যে খাত এবং উপখাতের এখনো যে সংজ্ঞায়নটি নির্ধারিত হয়নি, সেটি দ্রুততার সাথে নির্ধারণ করা উচিত। এবং সংশ্লিষ্ট পর্যটন সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার গুলো রয়েছে, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং অন্যান্য যারা এর সাথে সম্পৃক্ত, তাদের যে ঋণের ব্যবস্থাটা যদি দ্রুততার সাথে করা হয়, তাহলে বেঁচে যাবে পর্যটন শিল্প, বেঁচে যাবে তার সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলো আছে, সবার জন্যই এটি ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে দ্রুততার সাথে এটির ব্যবস্থা করা প্রয়োজন। আশা করি আমাদের যে কর্তৃপক্ষ আছেন এবং সরকার বিশেষভাবে এদিকে দৃষ্টি দিবে, কারণ হচ্ছে যদি 40 লক্ষ লোক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, ঠিক একইভাবে 40 লক্ষ লোক যদি পর্যটন শিল্পের জন্য কাজ করে থাকে, তাহলে তারা সুবিধা পাবে, তারা পাবে না এরকম নিশ্চয়ই হবে না। আর যত যাই হোক, বঙ্গবন্ধুর দেশে এরকম হবে না, এটাই আমরা আশা করতে পারি। এখানে স্যার, আমি একটু তথ্য যোগ করতে চাই। সেটি হলো যে জি স্যার। পর্যটন আমরা আরো একটি বড় সংকটের মধ্যে পড়েছি। তা হলো পর্যটনকে এখনো রাষ্ট্রের পক্ষ থেকে শিল্প ঘোষণা করা হয়নি। ভারতে সমস্ত রাজ্যগুলি আলাদা আলাদা করে তারা একে শিল্প ঘোষণা করেছে। আমাদের এখনো শিল্প ঘোষণা করা হয়নি। এটিকে কেন্দ্র করেও আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। শিল্প যদি ঘোষণা করা হতো তাহলে শিল্পের যে সুবিধাগুলি সেগুলি পর্যটন পেত। তো এটা হয় আমরা নজরে আনিনি অথবা সরকার নজরে আনিনি, যে কারণের জন্য এটি এখনো শিল্প ঘোষণা করতে না পারার জন্য আমরা একটি বড় সংকটের মধ্যে আছি। আমরা আশা আচ্ছা করতে স্যার, চাই। এখানে আমি একটা কথা আমি আপনাকে একটু যুক্ত করতে চাই, হতে চাই আপনার সাথে এই জায়গাটাতে। সেটা হচ্ছে আমরা যদি ভারতকে ধরি হচ্ছে মডেল, তাহলে আমাদের অবস্থাটা এরকম। ভারতে দেখেন স্যার, তাজমহল থেকে শুরু করে কি নেই সেখানে, মুঘল স্থাপত্যের জন্য প্রসিদ্ধ। এবং সেখানে যত ধরনের মুঘল স্থাপনা আছে, নবাবী আমলের যত ধরনের স্থাপনা আছে, একটা কবরও যদি বলি, সেটাকেও তারা সাজিয়ে গুছিয়ে একজন পর্যটকের জন্য তৈরি করে রেখেছে, যেন একজন গেলে দেখতে পারে সেখানে। কিন্তু আমাদের দেশে যদি আমরা কোনো মানে হচ্ছে কোনো যদি নিদর্শন দেখতে যাই, ধরেন ষাট মসজিদের কথাই বলি, ষাট গম্বুজ মসজিদের কথাই বলি, সেটা নিদর্শন যদি দেখতে যাই, তাহলে ওটা একটা পোড়া বাড়িই মনে হবে। ঠিক একইভাবে আমরা এই যে দীর্ঘদিন যাবত আমরা সেই খুব সম্ভবত এরশাদ সাহেবের আমলের যে 100 টাকার নোট, সেখানে আমরা হচ্ছে তারা মসজিদের ছবি দেখেছিলাম, সেখানে তারা মসজিদের ছবি ইনক্লুড করা হয়েছিল। সেই তারা মসজিদে যদি আজকে আমরা যাই এবং ওখানে যদি ঘুরতে যাওয়ার কথা কাউকে বলি, সেই মসজিদের ভেতরে টুরিস্টদেরকে ঢুকতে দেওয়া হয় না যদি ফিমেল টুরিস্ট হয়। আপনি ইস্তাম্বুলে যান স্যার, ইস্তাম্বুলে যদি আপনি কোনো নিদর্শন দেখতে যেতে চান, তাহলে আপনি যে কোনো নিদর্শন, সেটা মসজিদ হলেও ঢুকতে পারবেন। ঠিক একইভাবে অন্যান্য দেশেও কিন্তু এই যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আছে। অর্থাৎ একটা
একটা স্পট যেটাকে ট্যুরিজম খাতের মধ্যে ফেলা যায় এবং যেটা হচ্ছে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধিভুক্ত হয়েছে, সে ধরনের একটা স্পটকে কিন্তু অনেক যত্ন সহকারে সেখানে তৈরি করা হয়েছে যেন একজন পর্যটক সেখানে দেখতে যায়। কিন্তু স্যার আমাদের কিন্তু এই জায়গাটাতে বেশ উদাসীনতা আছে। আপনি এটাকে কিভাবে দেখেন মুখলিসুর রহমান স্যার? আমি কি কথাগুলো ভুল বলেছি কিনা? না, কথাগুলি একদমই সত্য এবং সঠিক। আহ ওমানে এই সম্প্রতিকালে মারা গেছেন সুলতান কাবুস। সুলতান কাবুসের নামে সেখানে একটি মসজিদ করা হয়েছে এবং সুলতান কাবুসের নামে এই মসজিদটি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকল ধরনের পর্যটকদেরকে খুলে দেওয়া হয় এবং পর্যটকরা, সারা পৃথিবীর পর্যটকরা দেখেন। সেই মসজিদে দুপুর থেকে নামাজ হয়, দুপুরের নামাজ হয়, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, পরে মসজিদটি উপাসনার জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই যে 9টা থেকে 12টা পর্যন্ত মসজিদটি মানুষ দেখতে যান, এই মসজিদটি দেখতে যান অনেকগুলি কারণের জন্য। এটি শুধু মসজিদ না, এটি একটি দর্শনীয় স্থান। তার যে স্থাপত্য কলা, এই জায়গাগুলিকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য ওমানের মতো দেশ একটি ব্যবস্থা করেছে। আমরা কেন মসজিদ, মন্দির অথবা অন্য কোনো উপাসনালয় এগুলিকে দেখতে দেই না, সেটি তো সবসময় আমাদের কাছে একটি বড় প্রশ্ন। উপাসনালয়গুলি পবিত্র স্থান, যারা এগুলি দেখতে যাবেন তারা অবশ্যই তার পবিত্রতা রক্ষা করেই তিনি দেখবেন। আমি একটি উদাহরণ বলি। আমার কাছে একবার একদল বিদেশি পর্যটকরা আসলেন, যে তাদের মূল উদ্দেশ্য হলো অনেকগুলি ধর্মীয় স্থাপনা তারা দেখবেন, তার মধ্যে বায়তুল মোকাররম মসজিদ। তো ফিমেল টুরিস্ট যারা আসলেন, তারা, আমি বিস্মিত হলাম, তাদেরকে রাত্রি নিয়ে যখন বসলাম যে তোমাদের এই পোশাকে কিন্তু যেতে পারবে না। 3জন মেয়ে ছিল, ওরা ভেতর থেকে পোশাক এনে বলল যে দেখো, তোমাদের জন্য আমরা সালোয়ার কামিজ, তারপরে ওড়না, মাথার স্কার্ফ, এগুলি পর্যন্ত আমরা নিয়ে এসেছি। অর্থাৎ পর্যটকরা কিন্তু বোকা না, মূর্খ না, আমরা বোকা এবং মূর্খ। আমরা অযথা অহেতুক কতগুলি প্রতিবন্ধকতা সৃষ্টি করি। এটি গেল একদিকের বিষয়। বাংলাদেশে যে পরিমাণ আর্কিওলজিক্যাল স্থাপনা আছে, আমরা আর্কিওলজিক্যাল স্থাপনাগুলিকে, এগুলি যে পর্যটনের স্থাপনা হতে পারে, এটা ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি দীর্ঘদিন এটা বুঝেই নাই। এটি একটি বড় সংকট। ওনারা সম্প্রতিকালে সেগুলি বুঝতে পেরেছেন, এটিও আনন্দের কথা যে ওনারা বুঝতে পেরেছেন। কিন্তু বুঝতে বুঝতে আমাদের প্রচুর আর্কিওলজিক্যাল স্থাপনা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা এক। দ্বিতীয় হলো, যেসব আর্কিওলজিক্যাল স্থাপনাগুলিকে সংরক্ষণ করা হচ্ছে, এই সংরক্ষণগুলি যথা নিয়মে করা হচ্ছে না এবং পর্যটককে দেখাবার জন্য এগুলি যেভাবে প্রমোট করার দরকার, এই প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলি অন্য যারা করবেন সেটাও ঠিক মতনে করা হচ্ছে না। এই জন্য আমরা কতগুলো জিনিস কিন্তু সবসময় আমরা মিস লিঙ্কের মধ্যে পড়ে যাই। আমাদের জীবনযাত্রা দেখাতে পারি না, আমাদের কোনো প্রাকৃতিক সম্পদ দেখাতে পারি না, আমরা খাবার দেখাইতে পারি না, আমরা কোনো কিছু দেখাইতে পারি না, কারণ এই সমস্ত জায়গাগুলিকে একটি আমব্রেলার নিচে মূলত কিন্তু আনতে হবে এবং এটিকে সমন্বিত এবং সম্মিলিতভাবে কাজ করে মানুষের কাছে উপস্থাপন করার জন্য বলতে হবে। আমাদের অনেক সম্পদ আছে, সম্পদ আমাদের কোনোটাই কম না, এটা আমরা সবসময় বলি, কিন্তু সেসব সম্পদ কি উপস্থাপনযোগ্য অবস্থার মধ্যে আছে কিনা, এটি খুব একটি লক্ষণীয় বিষয়। আমার লোহা আছে ঘরে অনেক, কিন্তু লোহা থাকলে কি আমি লোহা দিয়ে বাংলাদেশ সরকারের রেলগাড়ি তৈরি করতে পারবো? এটা কিন্তু খুব বড় একটি বিবেচনার বিষয়। পর্যটনকে আজকে কোনো খাতের সাথে তুলনা করা যাবে না। এটি সম্পূর্ণ একটি ভিন্ন বহুমুখী খাত এবং দ্রুত পরিবর্তনশীল খাত। এর সাথে বুদ্ধিজীবী, বিদ্বান, শিক্ষক, ছাত্র, রাজনৈতিক মানুষ, আমলা, সাধারণ মানুষ, সকল মানুষের একটি সম্পৃক্ততা তৈরি করতে হবে। এটা সকলে মিলে ধারণ করতে হবে। তা যদি না হয় তাহলে পর্যটনটি দাঁড়াবে না। আমরা এত সব দুঃখের মধ্যেও একটি আনন্দের বিষয় আমরা লক্ষ্য করছি সম্প্রতিকালে, অন্তত পক্ষে এই কোভিড কালীন অবস্থায়, যে মানুষ কেন যেন এখন এটা বুঝতে পারছেন, এটা সরকারের মানুষেরাও বুঝতে পারছেন, আমাদের রাজনীতির মানুষেরাও কিন্তু বেশ খানিকটা বুঝতে কিন্তু পারছেন। তো এটি আমাদের জন্য একটি আনন্দের ইঙ্গিত দিচ্ছে। তো এগুলিকে আমরা ধরে যদি রাখতে পারি, নিশ্চয়ই পর্যটনকে আমরা একটি জায়গাতে নিয়ে যেতে পারবো। আমি যদি একটি শুধু শিক্ষার জায়গার কথা বলি, এখানে ডক্টর সন্তোষ দেবনাথ আছেন। বাংলাদেশে বর্তমানে 23টি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজমের উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে। বাংলাদেশের কলেজে
একটি নতুন সাবজেক্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নামে একটি নতুন বিষয় যোগ করা হয়েছে আমাদের 8টা এই ডিপ্লোমা বিষয়ের উপর স্যার ইনস্টিটিউটে। আপনার একটা বইও রয়েছে। জি, একটি আমি ওদের Hospitality management-এর একটা পাঠ্যপুস্তক, বই রয়েছে আপনার আমি ওদের একাদশ দ্বাদশ পাঠ্যপুস্তক, শ্রেণী। হ্যাঁ শুধু সেটা না, আমি পাঠ্যপুস্তক রচনা করেছি, কিন্তু তার যে কারিকুলাম রচনা করেছেন, এই কারিকুলাম রচনার কমিটির মধ্যে এই ডক্টর সন্তোষ কুমার দেব ছিলেন। তো পরে তার পাঠ্যপুস্তক আমরা একটা বলতে পারি, কারণ এই এই পাঠ্য পুস্তকটির সাথে জড়িত দুইজন ব্যক্তিকে আমরা একসাথে পেয়ে গেছি আমাদের দেশে। আসলে আমরা নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করছি। না, তো আমি বলছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা হলো যে এটা সমস্ত জায়গার মানুষকে এটিকে ধারণ করতে হবে, এবং এই যে মানুষকে ধারণ করতে হবে এটা কিন্তু বোঝাতেও হবে, এটি না বোঝালে চলবে না। যে কথা বলতে চাচ্ছেন যে আমাদের 8টা পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ট্যুরিজমের ডিপ্লোমা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কতগুলো ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হচ্ছে না তা কিন্তু না, কিন্তু এটার সাথে যারা বাস্তবায়নের জন্য যারা সম্পৃক্ত, এই বাস্তবায়নকারী এজেন্সিগুলি এই কাজগুলি যথা নিয়মে করছেন না, করতে পারছেন না, এবং তাদের উদাসীনতাটাও কিন্তু একটি বড় বিষয়। সমস্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিবেন এই আশায় বা চিন্তায় যদি থাকি তাহলে হবে না। এই যে সন্তোষ কুমার দেব, তাদের যে বিশ্ববিদ্যালয়, এই কারিকুলাম আপডেট করতে হবে তাদেরকে, পড়াবেন ওনারা, ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস কিভাবে করে দিবেন এটা তাদের দায়িত্ব, ইন্ডাস্ট্রিকে কিভাবে যুক্ত করবেন এটা তাদের দায়িত্ব, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব না। আমার সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, কারণ আমরা 40 মিনিট আমরা সময় নিব এমনটা কথা ছিল আমাদের হাতে, আর বেশি নেই, 5 মিনিট সময় আছে, 5 থেকে 7 মিনিট সময় আছে। আমি এই সময়ের মধ্যে আমি একটু সন্তোষ কুমার দেব স্যার আপনার কাছে বলবো, আপনি তো একজন মোটিভেশনাল স্পিকার, একই সাথে আপনি কলাম লিখেন পত্রিকায়, আপনি হচ্ছেন একজন ট্যুরিজম বিশেষজ্ঞ, পর্যটন বিশেষজ্ঞ, একই সাথে আপনি একজন শিক্ষক। এখন আমি আপনার কাছে যে জিনিসটি জানতে চাবো, বা দর্শক জানতে চান, এই মুহূর্তে আমাদের কি করতে হবে? পর্যটন শিল্পর সাথে যারা জড়িত আছে তারা কি ভেঙে পড়বেন, অপেক্ষা করবেন সামনে কি হয়, নাকি এখান থেকে সরে দাঁড়াবেন? ধন্যবাদ। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি খ্যাত এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে কিন্তু রয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট স্যান্ডি সি বিচ, সেই কক্সবাজার। সেই কক্সবাজার থেকে আমি একটু মোটিভেশনের কথাটি প্রথম বলি, যে সেই কক্সবাজার থেকে 80 কিলোমিটার যে মেরিন ড্রাইভ রয়েছে সেটি দিয়ে আমরা চলে যেতে পারি হচ্ছে টেকনাফ। টেকনাফ থেকে ওয়াটার বাসে আমরা চলে যেতে পারি হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। ঠিক আমরা যদি অপোজিট দিকে চিন্তা করি, আমাদের সাগরকন্যা কুয়াকাটা কিন্তু রয়েছে। আমরা ফ্লোরা এবং ফোনার একটি কম্বিনেশন একটি জায়গায় যদি দেখতে চাই, সেটি হচ্ছে সুন্দরবন, যেটি ভারত এবং বাংলাদেশ দুটি দেশ জুড়ে রয়েছে। এবং আমাদের রাতারগুল বিছানাকান্দি রয়েছে, টুলিপস যেটি আমরা বলি, চা পাতার দেশ সিলেট রয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম যেটি রয়েছে, যেখানে আমরা হচ্ছে আপনার রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। আমরা এই যে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি খ্যাত এই বাংলাদেশে রয়েছে কিন্তু পর্যটনের অপার এক সম্ভাবনা। আমরা বাংলাদেশে দেখেছি যে পর্যটনের বাজেট কিন্তু 2014-15 যেখানে 686 কোটি টাকা ছিল, সেটি আস্তে আস্তে বেড়ে কিন্তু আজকে 2019-20 অর্থ বছরে 3426 কোটি টাকা, 2020-21 অর্থ বছরে সেটি কিন্তু 3688 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। আমি সরকার বিশেষভাবে আমি দেখেছি এবছর বাজেট যখন ঘোষণা হয়, সরকার বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে কিভাবে আকৃষ্ট করা যায়, এবং আমাদের যে ওয়ার্ল্ড লংগেস্ট স্যান্ডি সি বিচ আছে সেটিকে কিভাবে প্রপারলি আমরা ব্র্যান্ডিং করতে পারি, এবং সেটিকে আকৃষ্ট করেই কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতি, যেটি আমরা বলছি যে কোভিড-19 পরবর্তী সময়ে বেশ একটি সমস্যা কিন্তু যাবে, সেই সমস্যাটি রিভাইভ করার জন্য পর্যটনই হতে পারে কিন্তু অন্যতম একটি হাতিয়ার। আমরা দেখেছি যে ইতালি আজকে আবার কিন্তু পর্যটন কেন্দ্রগুলো আস্তে আস্তে খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা বিভিন্ন দেশে যে ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রিতে তারা দেখেছি যে প্রথম প্রায়োরিটি তারা দিয়েছে ডোমেস্টিক ট্যুরিস্টের উপর। আমাদের বাংলাদেশের 90% ট্যুরিস্টই হচ্ছে ডোমেস্টিক ট্যুরিস্ট। আমার বিশ্বাস এই কোভিড-19 প্রভাবটি যত দ্রুত চলে যাবে, আমরা যারা বাসায় এখন আছি আমরা আবার হচ্ছে এই কর্মব্যস্ততার মধ্যে ঢুকে যাব, আমরা খুঁজে পেতে পাবো যে প্রাণ চাঞ্চল্যতা,
সেই সাথে আমরা খুঁজবো বিনোদন কেন্দ্রগুলোকে। আমাদের সেই লেজার টাইমটিকে আবার আমরা রিক্রিয়েশনাল ওয়েতে পার করতে যাব। সেই জন্য সময়ের ব্যাপার, আমরা প্রত্যাশা করছি আমরা এই মুহূর্তে সরকারের বিধি নিষেধ যেটুকু আছে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, সোশ্যাল যে ডিস্টেন্সিং আছে সেটি আমাদের মানতে হবে। সেটি আমরা সবাই যদি মেনে চলি, WHO-র যে স্বাস্থ্য বিধি আছে সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, আমার বিশ্বাস পৃথিবী থেকে খুব দ্রুতই এই করোনা নামক যে ব্যাধি, যেটি মানুষের মধ্যে একটি ভীতি সঞ্চার করছে, এই পর্যটনের উপর একেবারে হুমকি হয়ে দাঁড়িয়েছে, আমার বিশ্বাস আমরা সেই জায়গাটি থেকে বের হতে পারবো। এবং আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, স্টে অ্যাট হোম টুডে, ট্রাভেল টমোরো। আমরা আগামী দিন ট্রাভেল করব, বিশ্ব ভ্রমণ করব, দেশকে দেখব, সবার কথা জানবো। তবে এই সময়টুকু আমরা ঘরে বসে নিজেদের সফট যে স্কিল আছে সেটুকু আমরা ডেভেলপ করতে পারি। আমি একটি কথা বলবো, যারা পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত তাদের কমিউনিকেশন স্কিলটা ভালো থাকা কিন্তু খুবই প্রয়োজন। ডোমেস্টিক ট্যুরিস্ট এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, তাদের সাথে আমাদের অ্যাটিটিউড, নর্মস, বিহেভিয়ার এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের থিঙ্কিংটা কিন্তু থাকতে হবে। আমাকে বুঝতে হবে যে একজন ট্যুরিস্ট তার স্যাটিসফ্যাকশনের জন্য কি কি তারা চাচ্ছে। আমার সাইকোলজিক্যাল নলেজটা যদি ভালো থাকে, তাহলে সেই সার্ভিসটা আমি যদি প্রোভাইড করতে পারি, তাহলে ট্যুরিস্টের স্যাটিসফ্যাকশন রেটটা কিন্তু বাড়বে। আমি বলবো যে চমৎকার করে বাংলা এবং চমৎকার ইংরেজিতে কথা বলা, ঠিক তার পাশাপাশি আমরা থার্ড কোনো ল্যাঙ্গুয়েজ, সেটি হতে পারে চাইনিজ অথবা ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ, সেগুলো আমরা যদি যারা পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত, আমরা এই সময়ে ঘরে বসে আমরা যদি ইউটিউব থেকে আমরা এগুলোকে একটু এনরিচ করতে পারি, আমার বিশ্বাস এই পর্যটনে নিজেকে এখন তৈরি করার একটি সময় এসেছে। বাংলাদেশকে রিব্র্যান্ডিং করতে হবে, সেই জন্য প্রয়োজন ভার্চুয়াল ট্যুরিজম। আমরা জানি যে ভার্চুয়াল ট্যুরিজমের বিকল্প নেই এই কোভিড-19 পরবর্তী সময়ে। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে যে অনলাইন শপিংটা অনেকটা জনপ্রিয়তা পেয়েছে, আমরা ঘরে বসে অনলাইনে শপিং করছি, অর্ডার করছি। ঠিক তেমনি ভার্চুয়াল ট্যুরিজমটা কেমন হতে পারে, আপনার ঘরে বসে আমরা হচ্ছে টিকিট রিজার্ভেশন, আমরা হোটেল বুকিং এবং ভিসা পেমেন্ট, ভিসা প্রসেসিং ফি পেমেন্ট, এই জাতীয় কাজগুলো আমরা কিন্তু এখন সময়ের সাথে সাথে ট্যুরিস্টদের এক্সপেকটেশন কিন্তু চেঞ্জ হয়েছে। এখন বাংলাদেশের যে স্টেক হোল্ডার গুলো আছে তাদেরকে সেই ভার্চুয়াল ট্যুরিজম এনশিওর করতে হবে। ভার্চুয়াল ট্যুরিজমটা কেমন হতে পারে, বাংলাদেশের যে বেশ ভালো কিন্তু আর্কিওলজিক্যাল সাইট গুলো রয়েছে, আমরা 3টে জায়গা থেকে ট্যুরিজমটাকে কনসিডার করি। আমি আর 1 মিনিট সময় নিব। যেখানে নেচার বেসড ট্যুরিজম, ম্যানমেড ট্যুরিজম, আর্কিওলজিক্যাল ট্যুরিজম, আমরা এই 3টি জায়গা থেকে যদি চিন্তা করি যে বাংলাদেশ তো ন্যাচারালি এনরিচ একটি কান্ট্রি, আর আমরা যদি বলি ম্যানমেড ট্যুরিজম, ডেফিনেটলি আমরা বাংলাদেশে ম্যানমেড যে বেশ কিছু বিনোদন কেন্দ্র ইতিমধ্যে তৈরি হয়েছে, ফ্যান্টাসি কিংডম হতে পারে অথবা আরো বেশ কিছু বিনোদন কেন্দ্র বাংলাদেশে তৈরি হয়েছে বিনোদনের জন্য। আমরা আজকে প্যালেসের কথা বলে আমরা অনেকে ঘুরতে যাই, উইকেন্ড অনেকে উদযাপন করার জন্য। সিলেটেও বেশ কিছু বড় বড় হোটেল, মোটেল, রিসোর্ট তৈরি হয়েছে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশে কিন্তু আমরা যদি আর্কিওলজিক্যাল সাইটের কথা বলি, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এবং আপনার হচ্ছে কান্তজির মন্দির, তাছাড়া অসংখ্য বাংলাদেশে কিন্তু আর্কিওলজিক্যাল সাইট রয়েছে। আমরা এদের ছোট ছোট যদি চমৎকার কিছু প্রোমো তৈরি করে সেগুলোকে যদি ইন্টারন্যাশনালি ব্র্যান্ডিং করতে পারি, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আমরা অনেক বেশি আকৃষ্ট করতে পারবো। ঠিক তার পাশাপাশি আমাদের বিভিন্ন দেশে যে বাংলাদেশের এম্বাসি গুলো রয়েছে তার ওয়েবসাইটে যদি বাংলাদেশের ট্যুরিজমের ইনফরমেশন গুলোকে আমরা প্রপারলি প্রোভাইড করি উইথ হচ্ছে পিকচার, তাহলে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা আরো বেশি আকৃষ্ট হবে, তারা বাংলাদেশ ঘুরতে আসবে এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের খাতটি ঘুরে দাঁড়াবে, নতুন সূর্যোদয়ে বাংলাদেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখবে এই পর্যটন শিল্প। কথা দিয়েছিলাম ঠিক 40 মিনিট আপনাদের সাথে থাকবো, ঠিক 40 মিনিট সময় পার হয়ে যাওয়ার এই ছুঁই 40 মিনিট, কিছুক্ষণের মধ্যে 40 মিনিট শেষ হয়ে যাবে। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আমরা টক শো নয়, আমরা মূলত আলোচনা করেছিলাম, ছোটখাটো আড্ডা দিয়েছি এখানে। আশা করি এতে অনেকেই উপকৃত হবেন এবং স্যার বেশ কিছু চমৎকার কথা বলেছেন, যদি সেগুলো আমরা কাজে লাগাতে পারি আসলে আমাদের সামনে দিনগুলো ভালো হবে। আমরা আজ থেকে বেড়াতে যাব এই আশা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের আমন্ত্রিত অতিথি যে দুজন আছেন এখন এই মুহূর্তে আমাদের সাথে, দুজনের কাছ থেকে আমি বিদায় চেয়ে নিচ্ছি, একই সাথে কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং নিরাপদে থাকুন।